আজকের আলোচনার বিষয় কোচ কাঞ্চন নামে পরিচিত মোহাম্মদ ইলিয়াস কাঞ্চনের লেখা বই ক্যাশ মেশিন। বইটার নামটাই বেশ আকর্ষণীয়, তাই না? একদম। মনে হয় যেন ব্যবসার মাধ্যমে টাকা বানানোর কোনো সহজ রাস্তা বা মেশিনের কথা বলা হচ্ছে। আর এই বইয়ের পিছনের ঘটনাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে লেখক এখানে শুধু তত্ত্বকথা বলেননি, নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা বলেছেন। হ্যাঁ, প্রায় ১৭ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা। আর তার মধ্যে একটা বড় ধাক্কাও ছিল, তাই না? ঠিক, ওই যে ৬ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির ঘটনাটা, উনি শুধু সেটা সামলে ওঠেননি, বরং সেখান থেকে যা শিখেছেন সেটাই এই বইতে শেয়ার করতে চেয়েছেন। একদম। তাই এটাকে শুধু একটা সাধারণ ব্যবসার বই বলা ঠিক হবে না। এটা অনেকটা একটা ব্লুপ্রিন্টের মতো। মানে একটা বিজনেস ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট? কিসের ব্লুপ্রিন্ট? একটা ব্যবসাকে কিভাবে শুধু টিকিয়ে রাখা নয়, বরং ধীরে ধীরে একটা অটোমেটিক মানে স্বয়ংক্রিয় আয়ের উৎসে বা লেখকের ভাষায় ক্যাশ মেশিনে পরিণত করা যায় তার একটা নকশা। ও আচ্ছা, মানে এর উদ্দেশ্য হলো যারা ব্যবসা করছেন বা করতে চাইছেন তারা যেন মূল বিষয়গুলো সহজে বুঝতে পারেন। হ্যাঁ, ব্যবসার মূলনীতি, সঠিক মাইন্ডসেট তৈরি করা আর আয় বাড়ানোর সহজ কিন্তু কার্যকর কৌশলগুলো জানা, এটাই মূল লক্ষ্য। বেশ ভালো। তাহলে চলুন এই ক্যাশ মেশিনের ভেতরে একটু ঢু মারা যাক, বইয়ের মূল আইডিয়াগুলো নিয়ে কথা বলি, দেখি কি কি কৌশল আছে। আর ওই ৬ কোটি টাকার সিক্রেট। হ্যাঁ হ্যাঁ, ওটাও তো আছে। লেখক যাকে বলছেন ৬ কোটি টাকার সিক্রেট। দেখাই যাক কি কি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি এখান থেকে। আচ্ছা। বইয়ের শুরুতেই কোচ কাঞ্চন কিছু মারাত্মক ভুলের কথা বলেছেন, যেগুলো নতুন উদ্যোক্তারা প্রায় করে ফেলেন। এটা খুব কমন। না জেনে বা উত্তেজনার বশে অনেকেই ভুল পথে চলে যান। ঠিক, এই ভুলগুলো ব্যবসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বইতে এরকম ৫টা ভুলের কথা বলা আছে। যেমন ধরুন, অনেকে পণ্যের কোয়ালিটির দিকে নজর না দিয়ে শুধু মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকেন। এটা খুবই সত্যি। ব্যবসার ভিতটাই যদি নড়বড়ে হয়, মানে প্রোডাক্ট বা সার্ভিসই যদি ঠিক না থাকে, তাহলে শুধু বিজ্ঞাপন দিয়ে কি হবে? ঠিক। গ্রাহক তো একবার অসন্তুষ্ট হলে আর ফিরবে না। লেখক সম্ভবত এই ভুলগুলো শুধু ধরিয়েই দেননি। না না, সমাধানও দিয়েছেন। কিভাবে এগুলো এড়ানো যায় বা সমাধান করা যায় তার উপায় বলেছেন। যেমন পণ্যের মানোন্নয়ন বা গ্রাহকের ফিডব্যাক নেয়া। গোড়াটা ঠিক রাখা আর কি। গোড়া শক্ত না হলে তো গাছ দাঁড়াবে না। একদম। আচ্ছা, এই ভুলগুলো না হয় এড়ানো গেল, এরপর তো ব্যবসাকে ছড়াতে হবে, গ্রাহকের কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, মার্কেটিংয়ের ব্যাপারটা আসছে এবার। ঠিক। লেখক এখানে বলছেন মার্কেটিং ও কন্টেন্ট ম্যাজিকের কথা। উনি বলছেন আজকাল শুধু পণ্য বিক্রি করাই সব না, ভালো কন্টেন্ট তৈরি করাটাও নাকি জরুরি। কন্টেন্ট নিজেই নাকি এখন ক্যাশের মতো। হ্যাঁ, উনি এমনটাই বলছেন। ভালো কন্টেন্ট গ্রাহকদের আকর্ষণ করে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। অবশ্যই ইন্টারেস্টিং, আর খুব প্রাসঙ্গিকও। দেখুন, আমরা তো এখন তথ্যের সাগরে ভাসছি। ঠিক। এখানে কন্টেন্টের আসল খেলা। মানে বিজ্ঞাপন ছাড়াও অন্য কিছু? হ্যাঁ, কন্টেন্ট মানে শুধু বিজ্ঞাপন নয়, গ্রাহকের জন্য উপকারী কিছু যা তাদের কোনো সমস্যার সমাধান দেয় বা নতুন কিছু শেখায়। ধরুন ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক। ও আচ্ছা। এর মাধ্যমে বিক্রেতা আর গ্রাহকের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি হয়, শুধু কেনাবেচার সম্পর্ক নয়। লেখক মনে হয় এই বইতে দেখাচ্ছেন কিভাবে এরকম কন্টেন্ট বানিয়ে গ্রাহকদের সাথে লম্বা সময়ের জন্য সম্পর্ক রাখা যায়। অর্থাৎ একটা কানেকশন তৈরি করা। কিন্তু শুধু কানেকশন বানিয়ে বিক্রি বাড়ালেই কি সব হলো? অনেক সময় তো দেখি বিক্রি বাড়ছে, কিন্তু লাভ কমে যাচ্ছে। এটাই তো একটা বড় চ্যালেঞ্জ। লেখক এটাও এনেছেন সেলস ও প্রফিট ম্যাক্সিমাইজেশন অংশে। হ্যাঁ, উনি বলছেন সেলস ভলিউম আর প্রফিট মার্জিন দুটোকে আলাদা করে দেখতে হবে, দুটোই বাড়াতে হবে। ঠিক, কারণ অনেক সময় দেখা যায় বিক্রি বাড়ানোর জন্য এত ছাড় দেওয়া হলো বা বিজ্ঞাপনে এত খরচ হলো যে দিনের শেষে লাভ প্রায় শূন্য। বা লোকসানও হয়ে যায়। হ্যাঁ, লোকসানও হয়। কোচ কাঞ্চন সম্ভবত এখানে দেখিয়েছেন কিভাবে প্রাইসিং ঠিক করতে হয়, খরচ কমাতে হয়। আপসেলিং, ক্রস সেলিং, এগুলো। হ্যাঁ, এই কৌশলগুলো ব্যবহার করে কিভাবে প্রতিটা বিক্রি থেকে সর্বোচ্চ লাভ বের করা যায়। মানে শুধু বিক্রি বাড়ানো নয়, লাভজনকভাবে বিক্রি বাড়ানো, এটাই আসল কথা। লাভজনকতা। এর পাশাপাশি লেখক আরেকটা খুব পাওয়ারফুল আইডিয়ার কথা বলছেন, আমাদের ব্রেন বা মস্তিষ্ক। ব্রেন ইজ ইকুয়াল টু আল্টিমেট ক্যাশ মেশিন। হ্যাঁ, এটাই। মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানসিকতাই নাকি সবচেয়ে বড় ক্যাশ মেশিন হতে পারে।
এটা কিভাবে? এটা আসলে মাইন্ডসেটের খেলা, মানে মানসিকতার গুরুত্ব। দেখুন, ব্যবসায় শুধু টাকা বা সুযোগ থাকলেই হয় না। আসল মূলধন হল উদ্যোক্তার মাথাটা। সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন আইডিয়া ভাবা। ঠিক, ঝুঁকি নেওয়ার সাহস, ব্যর্থতা থেকে শেখা, এই সব। লেখক এটাই বলতে চেয়েছেন যে আমরা যদি আমাদের ব্রেনকে ঠিকমতো ট্রেনিং দিতে পারি, সঠিক চিন্তা করতে শিখি, যেমন সমস্যাকে সুযোগ হিসাবে দেখা। হ্যাঁ, বা ক্রমাগত শেখা, পজিটিভ থাকা, তাহলে আমাদের ব্রেনই নতুন ব্যবসার আইডিয়া বের করবে, কঠিন সময় পথ দেখাবে, মানে ব্রেনের টাকা কামানোর রাস্তা বের করবে। তার মানে এটা শুধু ব্যবসার কৌশল নয়, নিজেকে তৈরি করার কৌশল। একদম, নিজেকে তৈরি করাটা খুব জরুরি, কারণ ব্যবসার পথে তো বাধা আসবেই। অবশ্যই। যেমন ধরুন অর্থনৈতিক মন্দা বা বাজারের হঠাৎ পরিবর্তন। এগুলো তো আসবেই। লেখক এগুলো নিয়েও বলেছেন মন্দা ও বাজার চ্যালেঞ্জ মোকাবেলা অংশে। হ্যাঁ, বলেছেন মন্দার সময় ঘাবড়ে না গিয়ে বা হাত গুটিয়ে বসে না থেকে কি করা উচিত সেই বিষয়ে কিছু আইডিয়া দিয়েছেন। এটা খুব দরকারি। যারা আগে থেকে প্রস্তুত থাকে তারাই তো টিকে যায়। ঠিক। বইটাতে সম্ভবত কিছু প্রস্তুতির কথা বলা আছে, যেমন খরচ কমানো, ক্যাশ ফ্লো ঠিক রাখা। গ্রাহকদের সাথে সম্পর্ক আরও ভালো করা। হ্যাঁ, আর দরকার হলে ব্যবসার মডেলেও কিছু পরিবর্তন আনা। আসল কথা হলো অ্যাডাপ্টেবিলিটি, মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। ঝড়ের সময় শক্ত হয়ে থাকা বা দরকার হলে নৌকার পাল ঘুরিয়ে নেওয়া, এরকম। ঠিক ধরেছেন। এই যে মানিয়ে নেওয়ার কথা বললেন, এর সাথে আরেকটা বিষয় তো যুক্ত, মানে শুধু একটা আয়ের উৎসের ওপর ভরসা না করা। ও, একাধিক আয়ের উৎস। লেখক এটা নিয়েও বলেছেন ইনভেস্টমেন্ট ও আয়ের একাধিক উৎস অংশে। হ্যাঁ, জোর দিয়েছেন। বলেছেন মূল ব্যবসার পাশাপাশি আরও কিছু ইনকামের রাস্তা খোলা রাখা উচিত। এটা কেন জরুরি? এটা তো ঝুঁকি কমানোর একটা সেরা উপায়। ভাবুন, আপনার সব ডিম যদি এক ঝুড়িতে থাকে আর ঝুড়িটা পড়ে যায়। তাহলে তো সব শেষ। কিন্তু যদি আপনার আয়ের উৎস কয়েকটা হয়, ধরুন মূল ব্যবসার সাথে শেয়ারে কিছু টাকা, বা একটা ফ্ল্যাট ভাড়া দেয়া, বা কোনো সাইড হাসল। তাহলে একটাতে সমস্যা হলেও অন্যগুলো সাপোর্ট দেবে। ঠিক তাই। এটা শুধু টাকার নিরাপত্তা দেয় না, মানসিক শান্তিও দেয়। লেখক সম্ভবত দেখিয়েছেন কিভাবে নিজের সময়, স্কিল আর টাকা কাজে লাগিয়ে ধীরে ধীরে এরকম একাধিক আয়ের পথ তৈরি করা যায়। বোঝা গেল, মানে রিস্কটাকে ভাগ করে দেওয়া। আচ্ছা, এতগুলো বিষয় তো হলো, ভুল এড়ানো, মার্কেটিং, লাভ বাড়ানো, ব্রেনকে কাজে লাগানো, মন্দা সামলানো, একাধিক আয়ের উৎস, এই সবগুলোকে একসাথে একটা সিস্টেমে আনা দরকার, তাই না? একদম, এখানেই তো পুরো ক্যাশ মেশিন আইডিয়াটা বাস্তবে রূপ পায়। একটা কাঠামো বা মডেল দরকার। লেখক কি ব্যবসা মডেল ও ফ্রেমওয়ার্ক নিয়ে বলেছেন? হ্যাঁ, বলেছেন একটা ব্যবসাকে যদি সত্যি মেশিনের মতো চালাতে হয়, তার একটা পরিষ্কার মডেল থাকতেই হবে। মানে ব্যবসার লক্ষ্য কি, কাস্টমার কারা, প্রোডাক্ট কি, আয় ব্যয় কিভাবে হবে, কে কোন কাজটা করবে, সব কিছুর একটা ছক। একটা সিস্টেম। হ্যাঁ, একটা ভালো ফ্রেমওয়ার্ক থাকলে কাজগুলো গুছিয়ে হয়, দক্ষতা বাড়ে, আর ব্যবসাকে বড় করাও সহজ হয়। লেখক হয়তো কিছু মডেলের উদাহরণ দিয়েছেন যা দিয়ে ব্যবসাকে অটোমেশনের দিকে নেওয়া যায়, যাতে মালিক সবসময় না থাকলেও ব্যবসা চলে, আয় আসে। বাহ, দারুণ তো। আচ্ছা, এত কিছুর পর আবার একটু শুরুতে ফিরি। ওই যে সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন বা ৬ কোটি টাকার সিক্রেটের কথা বলছিলেন লেখক। হ্যাঁ, এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, এগুলোই কি সেই সিক্রেট, নাকি এর বাইরেও কিছু আছে যা উনি ওই লোকসানের অভিজ্ঞতা থেকে শিখেছেন? আমার যা মনে হয়, ওই ৬ কোটি টাকার শিক্ষাটা আসলে কোনো একটা ম্যাজিক ফর্মুলা নয়, বরং এতক্ষণ আমরা যা যা বললাম, ভুল থেকে শেখা, মনের জোর, সিস্টেম তৈরি, ঝুঁকি কমানো, আয়ের উৎস বাড়ানো, এই সব কিছুর একটা মিশ্রণ। মানে ওই বিরাট ধাক্কাটা তাকে অনেক কিছু শিখিয়েছে। হ্যাঁ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু আবেগ দিয়ে ব্যবসা হয় না, জ্ঞান লাগে, কৌশল লাগে, প্ল্যানিং লাগে, আর সবচেয়ে বেশি লাগে মানসিক শক্তি। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোর সুযোগ। ঠিক, এটাই। এই উপলব্ধিটাই হয়তো আসল সিক্রেট। তবে লেখক কিন্তু শুধু টাকা কামানোর কথাই বলেননি। উনি ক্রিয়েশন থেকে কনসাম্পশন অংশে এটাও বলেছেন যে টাকা কামানোর পর সেটাকে ধরে রাখা আর বাড়ানোটাও জরুরি। ঠিক, মানে শুধু তৈরি করলেই হবে না, রক্ষা করতে হবে, বাড়াতেও হবে। এটা তো একটা সম্পূর্ণ ছবি তাহলে। হ্যাঁ, এখানেই বইটার একটা পূর্ণাঙ্গ দিক।
এটা শুধু টাকা কামানোর টিপস নয়, বরং সম্পদ তৈরি থেকে শুরু করে সেটাকে রক্ষা করা, বাড়ানো, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে। কিভাবে ইনভেস্ট করতে হবে, খরচ কমাতে হবে। হ্যাঁ, কিভাবে সম্পদকে ভবিষ্যতের জন্য রাখা যায়, এগুলোও হয়তো আছে। তাই এটা শুধু ব্যবসার গাইড নয়, অনেকটা ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দর্শনও। তাহলে সব মিলিয়ে যদি বলি, কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন বইটা শুধু তত্ত্বকথা নয়, এটা লেখকের নিজের জীবনের চড়াই উতরাই, বিশেষ করে ওই বড় লোকসানের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু বাস্তব আর কাজের নীতির সমষ্টি। ঠিক, এটা যেন একটা ব্যবসার রোডম্যাপ। হ্যাঁ, যা দেখে কোনো উদ্যোক্তা তার ব্যবসাকে শুধু চালু রাখাই নয়, বরং একটা লাভজনক, টেকসই আর ধীরে ধীরে অটোমেটিক আয়ের মেশিনে পরিণত করার চেষ্টা শুরু করতে পারে। আমরা যদি মূল শিক্ষাগুলো আরেকবার ছোট করে বলি, মারাত্মক ভুল এড়িয়ে চলা, কন্টেন্ট দিয়ে গ্রাহকের সাথে সম্পর্ক গড়া, শুধু বিক্রি নয়, লাভের দিকেও নজর রাখা, নিজের মস্তিষ্ককে শান দেওয়া, খারাপ সময়ের জন্য তৈরি থাকা আর মানিয়ে নেওয়া, আয়ের একাধিক পথ খোলা, ব্যবসার জন্য একটা ভালো মডেল বানানো, সম্পদ তৈরির নীতি বোঝা, শক্ত মানসিকতা রাখা। আর অর্জিত সম্পদ থেকে রক্ষা করা ও বাড়ানো। হ্যাঁ, এই সবগুলো মিলেই একটা সফল ক্যাশ মেশিন তৈরি হতে পারে। নিঃসন্দেহে যারা সত্যি একটা ভালো লাভজনক ব্যবসা দাঁড় করাতে চান, তাদের জন্য কোচ কাঞ্চনের এই বইটা একটা গুরুত্বপূর্ণ গাইড হতে পারে। লেখকের নিজের অভিজ্ঞতা থাকায় ব্যাপারটা আরও বাস্তব মনে হয়। অবশ্যই, আর ব্যবসাকে একটা সিস্টেম বা মেশিন হিসেবে দেখার যে আইডিয়া, সেটা আজকের দিনে খুবই দরকারি। অটোমেশন, এফিশিয়েন্সি, এগুলো তো লাগবেই। তবে এখানে একটা প্রশ্নও কিন্তু থেকে যায়, মানে ভাবনার বিষয় আর কি। কি রকম? আমরা তো এমন একটা সময়ে আছি যেখানে সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে, টেকনোলজি, বাজার, কাস্টমারের পছন্দ। ঠিক। এই দ্রুত বদলের যুগে আজকে যে মেশিন বা মডেলটা খুব ভালো কাজ করছে, সেটা কতদিন একই রকম কার্যকর থাকবে? এটা একটা ভালো প্রশ্ন। সেই মেশিনটাকে সবসময় আপডেটেড রাখার জন্য বা দরকার হলে দ্রুত ভেঙে নতুন করে গড়ার জন্য একজন উদ্যোক্তার মধ্যে কী ধরনের ক্ষমতা থাকা দরকার, মানে কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। নিরন্তর শেখা আর মানিয়ে নেওয়া। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আজকের আর আগামী দিনের উদ্যোক্তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ ক্যাশ মেশিন বানানো যেমন জরুরি, তাকে সময়মতো মেরামত করা বা বদলে ফেলাও কিন্তু ততটাই জরুরি, নয়তো মেশিনটা হয়তো একসময় অচল হয়ে পড়বে।